ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির দর্শক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত, আর আপনাদের সাথে আছে আমি নাজনীন মুনি। দেশের ৯৭% মানুষ ভোটার অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাশীল বলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের করা এক জরিপে উঠে এসেছে। গত ৯ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৮ বিভাগের মোট ১,৮৬৯ জনের উপর করা এই জরিপে ফলাফল আজ প্রকাশ করে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর বা তার কম চান ৫৩% ভোটার। এছাড়া উত্তরদাতাদের ৯৬% প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করাকে সমর্থন করেছেন। আর উল্লেখযোগ্য সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন ৪৬% জরিপ অংশগ্রহণকারী। এর আগে গত মাসের মাঝামাঝিতে ব্র্যাকের করা এক জরিপের ফলাফল প্রকাশ করে বলা হয়েছিল, ৮১% মানুষ চায় সংস্কার কার্যক্রম শেষ করতে যতদিন প্রয়োজন ততদিন ক্ষমতায় থাকবে বর্তমান সরকার। নানা জরিপে ডক্টর ইউনূসের সরকারের প্রতি সাধারণ মানুষের যে আস্থা এবং প্রত্যাশা দেখা যাচ্ছে, তা বাস্তবায়নে সরকারের কতটা চ্যালেঞ্জ আছে আসলে, এসব নিয়ে রাজনৈতিক দলগুলোই বা কি ভাবছে। এদিকে আগামী শনিবার থেকে তৃতীয় দফা প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ৬ সংস্কার কমিশনের অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত করার জন্যই এই সংলাপ, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার থেকে শুরু হওয়া সেই সংলাপে কেমন সংস্কার চাইবে দলগুলো, এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির একাংশের কো চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন, এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। এবং দর্শক, আপনারা আমাদের সাথে আছেন। আজ তুমুল বৃষ্টিতে সবাই খুবই নাজেহাল হয়েছেন রাস্তায়, ঠিকমতো অতিথিরাও আমাদের সময় মতো পৌঁছাতে পারেনি। তারপরেও আমরা আপনাদের সাথে আছি অনলাইনে এবং একই সাথে স্টুডিওতে অতিথিদের নিয়ে। অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন গোলাম সারওয়ার মিলন, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, আপনারা নিশ্চয়ই খবর আজকে পেয়েছেন যে প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন হয়েছে। সেই মানববন্ধনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের সহ জিএম কাদের সহ স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের গ্রেফতার এবং বিচারের দাবি জানানো হয়েছে। আপনারা কি এই খবরটা জানেন? ধন্যবাদ আপনাকে, অগ্রিত দর্শক শ্রোতাকে, এবং আমার সহ-আলোচক প্রিয় সালাম ভাই, তাকেও প্রীতি এবং শুভেচ্ছা। দেখেন, আজকে খুব স্পষ্ট ভাষায় আপনারা এখানে এর আগেও বলেছি যে জাতীয় পার্টি কিন্তু একটা রাজনীতি তারা বহন করে, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামিক মূল্যবোধ। আওয়ামী লীগ কিন্তু ধর্মনিরপেক্ষতার কথা বলে এবং বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলি। আমাদের কিন্তু আদর্শিকভাবে তাদের কোনো মিল নেই। কৌশলগত কারণে রাজনীতি হচ্ছে কৌশলের খেলা। সেই প্রশ্নে নির্বাচনে 14, 18, 24-এ গিয়েছিল। 24-এর ব্যাপারে যদিও আমরা মনে করি এটা ঠিক হয় নাই। 18-তে তো বিএনপিও গিয়েছিল। তো এখন জাতীয় পার্টির যদিও জিএম কাদেরের এই ভূমিকাকে কর্মীরা বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, আমরাও করেছি, কিন্তু তিনি তো আবার ক্ষমাও চেয়েছেন। এটাও তো বিবেচনায় আনতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিই। যেমন আমাদের অংশে আমাদের কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের নেতৃত্বে 18ই জুলাই আমরা সংবাদ সম্মেলন করে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা ছাত্র আন্দোলনকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছি। এবং 3রা আগস্ট আমরা বলেছি এই সরকার, বিশেষ করে ওবায়দুল কাদের সহ ডিবি হারুন সহ বিপ্লব সহ প্রত্যেকের পদত্যাগ এবং বিভিন্ন মন্ত্রীদের, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন পদত্যাগ আমরা চেয়েছি। এটা রেকর্ডে আছে, আপনাদের কাছে রেকর্ডে আছে। এখন যারা বলে যে জাতীয় পার্টির জিএম কাদের, হ্যাঁ, জিএম কাদের যে কাজটা করলে ভালো হতো, আপনার এই পয়েন্টে একমত যে উনি যদি এই আন্দোলনের 2 দিন আগেও পদত্যাগ করতেন তাহলে কিন্তু উনি হিরো হইতে পারতেন, যেটা উনি করেন নাই। যেটা আমরা 24-এ, যেমন আজকে জাতীয় পার্টির আমার মতো অনেকে আছে যারা 14, 18, 24 কেউ নির্বাচন করেন। আমাদের মধ্যে আবার অনেকে করেছে, 14-তে করেছে, 18-তে তো অন্য কথা, সেখানে বিএনপিও করেছে। এখন বিএনপিকে কি আপনি এই ক্ষেত্রে কি দোষর বলবেন, তারা যে 18 সনে করেছিল? তো সুতরাং জিএম কাদের সম্পর্কে যে কথাটা বলে, আমার মনে হয় এইটা রাজনৈতিক কারণে জাতীয় পার্টিকে, কারণ জাতীয় পার্টি কিন্তু এটি গণভিত্তি দল, সংখ্যা যাই হোক,
আর আমরা কিন্তু নির্বাচনী দল বিধায় আমরা বিভিন্ন নির্বাচনে গেছি। হ্যাঁ, সেটা যদি জনগণের অনুভূতিতে আঘাত লাগে সেই জন্য ক্ষমা চেয়েছে জি এম কাদের সাহেব। আর আমাদেরও বক্তব্য স্পষ্ট যে আমরাও চাই, শুদ্ধি চাই, সংস্কার চাই। আমাদের যে গত সম্মেলনটা হলো, আমাদের সেখানে কাজী ফিরোজ রশিদ, আমরা কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছি যে এই জাতীয় পার্টি গণতান্ত্রিকভাবে চলবে। আমরা সেই গণতান্ত্রিক জাতীয় পার্টিটাকে গড়ে তুলতে চাই। জাতীয় পার্টিও এখন ফ্যাসিবাদী যে দৃষ্টিভঙ্গি, আমরা দলের অভ্যন্তরে সংস্কার করতে চাই। কারণ এখন যে চলছে সংস্কারের আন্দোলন, এটা শুধু প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রের সংস্কার হবে, আইন শৃঙ্খলা সংস্কার হবে, আর্থিক সংস্কার হবে, নির্বাচনের সংস্কার হবে, দলের অভ্যন্তরে সংস্কার করতে হবে। আমি অন্য দলকে বলার আগে, বিএনপি আজকে সালাম ভাই এখানে আছেন, বিরাট দল, তাদের কথা তারা বলছে। আমি মনে করি আমাদের সম্পর্কে যেহেতু অনেক কথা আছে, আমাদেরও একটা বিরাট সংস্কার হওয়া দরকার। আমরা আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, সেটা উত্তর জানতে চাই। সেটা হচ্ছে, আপনি বলছেন যে আপনাদের দলের অনেকেই আছে যারা 14, 18, 24 কখনোই নির্বাচনে অংশ নেন নাই। তার মানে তারা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছেন এবং তারা এই ধরনের আসন ভাগাভাগির মধ্যে যেতে চান নাই। কিছু তো আছে, তার মানে তারা ভালো, তারা রাজনৈতিক দলের কাছে আছে। আপনি বলছেন 2018-তেও বিএনপি গিয়েছিল, বিএনপি কি তাহলে সেই দোসর বলে ফ্যাসিবাদের আখ্যায়িত হবে কিনা? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। কারণ এই কারণেই হবে না, কারণ 2018-তে রাতে ভোট হয়েছিল, 2018-র ভোট পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল বিএনপি, যদিও তারা সংসদে গিয়েছিলেন, কিন্তু তারা বলেছিলেন যে এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য জায়গায় না। কিন্তু আপনারা সবসময় সকল ভোটেই গ্রহণযোগ্যতা দিয়েছেন। যে অভিযোগটা আপনাদের পক্ষে আসছে সেটা হচ্ছে, আপনারা যদি এই সমর্থন আওয়ামী লীগ সরকারকে না দিতেন, তাহলে পরপর 3টা বিতর্কিত নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারত না। আমি একটা কথা বলি, 14 সনের নির্বাচনে আপনি জানেন, এখানে বলেছি, এরশাদ সাহেবকে ডিজিএফআইয়ের লোকেরা, এই জেনারেল জিয়াউল হাসান তখন কর্নেল ছিল র্যাবের, তাকে চ্যাংদোলা করে আমাদের নেতাকে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদকে তারা নিয়ে গেছেন। নিয়ে গিয়ে রওশন এরশাদকে যখন বলা হচ্ছে যে তুমি যদি নির্বাচনে না আসো তাহলে তোমার মঞ্জুর মার্ডার কেসেই করা হবে, এইসব মানসিক চাপ ছিল। এবং এইটা আজকে এই জাতীয় পার্টিকে বিভাজনের কথা বলেন কিংবা যে অবস্থাই বলেন, এই দুর্বল করার পিছনে কিন্তু এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের কিন্তু একটা ভূমিকা ছিল, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। এখন অবশ্যই আমি অস্বীকার করতে চাই না, যদি আজকে আমাদের মধ্যে কেউ এই কোনোভাবে দুর্নীতি করে থাকে, দুর্নীতি দুদক কর্তৃক সেটার বিচার হতে পারে, কেউ যদি আজকে অন্যায় করে থাকে, হত্যায় জড়িত থাকে। আপনি যে কথাটা বলেছেন, আপনাকে একটা কথা বলি, আজকে কাজী ফিরোজ রশিদ সহ, আমাদের আবু হোসেন বাবলা সহ, সেন্টু সহ, কিংবা জি এম কাদের সহ প্রত্যেকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। আপনি বলেন, যেখানে আমরা এই ইয়ের আগে কি বলে, এই আন্দোলনের আগে 5ই আগস্টের আগে আমরা সংবাদ সম্মেলন করে আন্দোলনকে সমর্থন দিয়েছি। আমাদের ছাত্র সমাজের সংগঠন খুব ছোট, তারা সে আন্দোলনে ছিল। এখন যদি তাদেরকে হত্যা মামলায় দেওয়া হয়, তাহলে এটা বুঝতে হবে যে এই মামলাগুলিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। আর যারা আজকে মানববন্ধন করেছে, আপনি প্রেস ক্লাবে যারা বলছেন, এটা তাদের রাইট আছে, কেউ কারোর বিরুদ্ধে কথা বলতেই পারে। কিন্তু এখানে যখন বিবেচনা আসবে, বিচারের ব্যাপার আসবে, আপনি তো আমাকে আসামি করবেন, আসামি করার পিছনে তো আপনার কজ অফ অ্যাকশন থাকতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এখন আপনি বলেন দোসর বলে আপনি চালিয়ে দিলেন, তো দোসর বলে চালিয়ে দিয়ে তো আপনি তো এটা কোনোই হলো না। আমি এটা স্বীকার করছি যে 24-এ আমরা যেহেতু নির্বাচন করি নাই, জি এম কাদের সাহেব নির্বাচনটা না করলে উনি ভালো করতেন, তারপরেও নির্বাচন করেছেন। উনি যদি বিএনপি যেমন 18 সনে পদত্যাগ করেছিল একটা পর্যায়ে, উনি যদি অন্তত কয়দিন আগেও ছাত্র আন্দোলনের মাঝে ছাত্র আন্দোলনের পক্ষে যদিও বিবৃতি দিয়েছেন, কিন্তু উনি যদি বলতেন যে আমি পদত্যাগ করলাম, আমার মনে হয় সেটা আরও বেশি সমীচীন হতো, শোভন হতো, উনি বাহবা পেতেন। কিন্তু সেটা না করে উনি আজকে দোষী হিসেবে চিহ্নিত হচ্ছেন, যেটা অনভিপ্রেত। আমি পরিশেষে এইটুকু বলতে চাই, আমরা জাতীয় পার্টির, আজকে ধরেন আওয়ামী লীগের কথাই বলি, আওয়ামী লীগে যদি ঢালাভাবে অনেকে বলতেছেন আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করো, কিংবা আওয়ামী লীগের যারা নাকি প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে যে সমস্ত নেতা কর্মীরা এই লুটের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, বিশেষ করে এই জুলাই অগাস্টের ছাত্র গণ অভ্যুত্থানে যারা হত্যার সাথে জড়িত, প্রকৃত আসামিদের বিচার করা উচিত। এখন ঢালাভাবে যদি আওয়ামী লীগে কি ভালো লোক নাই, আওয়ামী লীগে কি যারা নিঃস্বার্থ কোনো অন্যায় করেনি এমন লোকও তো আছে, আপনি দলটাকে নিষিদ্ধ করে দিবেন? নিষিদ্ধের রাজনীতি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলীয়ভাবে আমরা কোনো সমর্থন করি না। কারণ
আওয়ামী লীগেরও একটা পার্সেন্টেজে সমর্থক কিন্তু আছে, যদিও এই আন্দোলনে অনেক ছাত্রলীগের, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আজকে সমর্থন দিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধেই, কারণ তারা জানে যে এটা অন্যায় হচ্ছে। এখন যদি দলকে যদি নিষিদ্ধ করা হয়, আমার মনে হয় সেটা যথাযথ হবে না। আজকে যদিও আপনার একটা আইন করা হচ্ছে 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে, সেটা নিষিদ্ধ করতে হলে তো আপনার উপাদান থাকতে হবে। আপনি প্রধানমন্ত্রী কিংবা যে দলের যে প্রধান শেখ হাসিনা, তার বিচার হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার হতে পারে, ওবায়দুল কাদেরের বিচার হতে পারে, কিংবা পলকের বিচার হতে পারে, হাসান মাহমুদের বিচার হতে পারে, এইভাবে আজকে সালমান রহমানের বিচার হতে পারে, আনিসুল হকের বিচার হতে পারে, যারা যে সমস্ত এমপিরা আজকে জড়িত তাদের বিচার হতে পারে। কিন্তু যে এমপিরা জড়িত নয় তাদেরকে আপনি গয়ের হয় যেভাবে হত্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে, আমার মনে হয় এই মামলাগুলিকে আজকে আমার মনে হয় যে দুর্বল হয়ে যাবে। এবং অবশ্যই যারা দুর্নীতি করেছে এই 15 বছরে, যারা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, আমরা কিন্তু এটার বিচার চাই, জনগণ এটা বিচার চায়। কিন্তু বিচারের নামে আজকে যদি সেখানে প্রহসন হয়, বিচারের নামে যদি আজকে সবাইকে আসামি করা হয়, তাহলে আমার মনে হয় যে এটা যথাযথ হবে না। কারণ আমরা চাই যে আগামীতে এই বিচারটা যেন উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়, যে বাদী তার কাছেও, যে আসামি তার কাছেও। এখন দেখা গেল যে একটা সাভারে একটা হত্যা মামলা হয়েছে, কিংবা যাত্রাবাড়িতে একটা হত্যা মামলা হয়েছে, যেখানে জাতীয় পার্টির কেউ ছিলই না, এখন তাকে আপনি আসামির খাতা এমন হয় নাই? না না না, আওয়ামী লীগের সময় কি এরকম হয় নাই যে যারা ছিলই না তাদের ঢালাওভাবে সেখানে মামলার মধ্যে দেওয়া হয়েছে? পরিণতি তো আমরা দেখেছি, পরিণতি দেখা হয়েছে। কিন্তু তখন যখন এই ধরনের কথা বলেছে, তখন আপনাদের প্রতিবাদের জায়গা কতখানি ছিল? আমি আপনার কাছে আসবো, এবং নিষিদ্ধের ক্ষেত্রে, দলগুলো নিষিদ্ধের ক্ষেত্রেও আপনারা তখন কতখানি সোচ্চার ছিলেন সেই প্রশ্ন নিয়েও আসবো। আমরা আরেকজন অতিথিকে পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলে ফিরছি আবার। আমাদের সাথে রাজিকুজ্জামান রতন আছেন, তিনি বাসদের সহ সাধারণ সম্পাদক। অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। আমরা একটা ভিন্ন ফরম্যাটে আজকে আপনার সাথে কথা বলছি, বৃষ্টিতে পুরো ঢাকা শহর অচল অবস্থা। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে প্রসঙ্গটি নিয়ে আসলে কথা হচ্ছে আজকে, সেটি হচ্ছে যে মামলাগুলি আসলে যেভাবে হচ্ছে তাতে আসল অপরাধীরা পার পেয়ে যাবে, এবং গণমাধ্যম যেসব খবর দিচ্ছে যে যারা আসল অপরাধী, আমরা যদি কোট আনকোট বলি, যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরি, তথ্য প্রতিমন্ত্রীকে ধরি, আমরা যদি এই বড় যারা ছিলেন মন্ত্রীরা, তারা আমরা দেখছি বাইরে চলে গেছে। তাহলে তাদের বাইরে থাকা অবস্থাতে কি বিচার হবে, কাদের বিচার হচ্ছে, এবং এই দেশ জুড়ে যে মামলার নামে পুরো একটা আমরা রাহাজানি হয়তো বলতে পারি চলছে, সেটা আসলে কেন তাহলে, যদি তারাই বাইরে থাকে? আপনার কি মনে হয়? ধন্যবাদ। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কয়েকটা বিষয়ের ফয়সালা করতে চেয়েছিলাম। একটা হচ্ছে যে দুঃশাসন যত দীর্ঘদিনই হোক না কেন, তার একটা অবসান ঘটে। দুঃশাসক যারা, তারা জনগণের কাছে ঘৃণিত হয়, এবং যে প্রক্রিয়ায় দুঃশাসন চালানো হয় সেই প্রক্রিয়াটার অবসান না ঘটালে আবার নতুন ধরনের দুঃশাসকের জন্ম হতে পারে, এই আশঙ্কাটাও থাকে। যে কারণে আমরা ব্যক্তির বদলের সঙ্গে সঙ্গে ব্যবস্থার বদলটার আকাঙ্ক্ষাও করেছিলাম। এবং আমরা গত যে 15 বছর জনগণের উপর যে নিপীড়নটা চালানো হয়েছে, তার প্রধান হাতিয়ার ছিল নানা ধরনের মামলা। তখন বিরোধী দলের পক্ষ থেকে বলা হতো যে এটা গায়েবী মামলা হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, এমন কোনো ঘটনা যেটা ঘটেই নাই অথচ মামলা হয়েছে, এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে যে তিনি সেখানে উপস্থিত ছিলেন না, বা তার ব্যক্তিত্ব বা পদমর্যাদা অনুযায়ী সেই সমস্ত ঘটনার সঙ্গে তার যুক্ত থাকার কথাও ছিল না। যেমন বিএনপির নেতা মির্জা ফখরুলের বিরুদ্ধে ময়লার গাড়ি পোড়ানোর মামলা। তা আমরা এই সমস্ত মামলাগুলো সবাই বুঝতো এগুলো হয়রানিমূলক মামলা, এর মধ্যে দিয়ে বিপক্ষ দলকে হয়রানি করা হচ্ছে। আমরা তো এগুলোর অবসান পেতে চেয়েছিলাম। আমরা তো অজ্ঞাতনামা আসামি, যে হাজার হাজার অজ্ঞাতনামা আসামি, সেই ধরনের প্রবণতার একটা অবসান চেয়েছিলাম। কিন্তু একই ঘটনা যদি আবারও ঘটতে থাকে, তাহলে মানুষ কিন্তু আশার জায়গায় আবার আশঙ্কা তৈরি হবে, সেই নতুন যা চেয়েছিলাম তা কি পুরনো রূপেই ফিরে আসলো, নতুনের নামে পুরনো সেটাই কি ফিরে এলো আবার? যে কারণে আমরা এবার মামলা যেগুলো দেখছি, আচ্ছা ধরুন আইনমন্ত্রীর বিরুদ্ধে কি হত্যা মামলা দেওয়া খুব দরকার? সালমান এফ রহমানের বিরুদ্ধে কি হত্যা মামলা দেওয়া খুব দরকার? তাদের বিরুদ্ধে যে মামলাটা দিতে হবে সেটা তো কার্যকর মামলা হওয়া উচিত। কিভাবে ব্যাংকের টাকাটা আত্মসাৎ হলো, কিভাবে আইনটা যথাযথভাবে কাজে লাগলো না, কিংবা আইনের অপব্যাখ্যা হলো। তাহলে আইনমন্ত্রী, তিনি একজন মন্ত্রী হিসেবে তার দায়িত্ব ছিল আইনের মর্যাদাটাকে সমুন্নত রাখা। তার মন্ত্রিত্ব থাকাকালীন সময় কিভাবে আইনটাকে একটা নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হলো, তার দায় যদি তার উপর চাপানো হতো। কিংবা কিভাবে শেয়ার বাজারে কেলেঙ্কারি হলো, ব্যাংকের টাকাগুলো তছরূপ হয়ে গেল, সেটার ব্যাপারে যদি সালমান রহমানকে ধরা হয়, তাহলে হবে কি
যে যে অপরাধে অপরাধী তার সেই অপরাধের বিচারটা হলে মানুষ বুঝতো যে অপরাধী যত বড়ই হোক আর অপরাধ যে ধরনেরই হোক না কেন, অপরাধীও যেমন শাস্তির আওতায় আসে, অপরাধটাও বিচারের আওতায় আসে। আমরা অপরাধটাকে বিচার করব আর অপরাধীকে শাস্তি দেব। কারণ অপরাধটাকে যদি আড়াল করা হয়, শুধু অপরাধীকে শাস্তি দেওয়া হয়, তাহলে হবে কি, সামনে শুধু ব্যক্তি চলে আসে। তখন একটা সন্দেহ তৈরি হতে পারে, এই যে আহ, বিভিন্ন ধরনের মামলা দায়ের করা হচ্ছে, একজনের বিরুদ্ধে 100-150টা করে মামলা হয়ে যাচ্ছে, কিংবা একটা মামলায় 100-150 জন আসামি হয়ে যাচ্ছে। এই মামলাগুলোর ভবিষ্যৎ কি? এগুলো কি রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে বিবেচিত হবে, নাকি এই মামলার মধ্য দিয়ে আমরা একটা রাজনৈতিক চর্চা করতে চাই, যা অতীতের রাজনৈতিক চর্চার চেয়ে একটু উন্নত? অতীতের চেয়ে যদি উন্নতই না হই, তাহলে কেন আমরা অতীতকে পরিবর্তন করতে চেয়েছিলাম? এই প্রশ্নটা কি আবার আসবে না? নিশ্চয়ই ফলে আসবে। আমরা মনে করি এই কারণেই এই জায়গাটা আসছে যে প্রশ্নগুলি আসবে, কারণ মামলাগুলি দেখেই বোঝা যায় এটা হয়রানিমূলক হয়ে যাচ্ছে। মূল আসামিদের যাদের শাস্তি পাওয়ার কথা, আমরা সেটাই শুরুতে বলছিলাম যে তারা তো আমরা দেশে দেখছি না, বেশিরভাগই দেখছি দেশের বাইরে চলে গেছে। কাজেই যাদের এরকম মামলা করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে, জনমনে একটা অস্বস্তির জায়গা তো অবশ্যই তৈরি হচ্ছে। এবং যখন অজ্ঞাতনামা তৈরি করা হয়, তখন সবাই ওই অজ্ঞাতনামার একজন হবে না, সেই আতঙ্কেই কিন্তু শেষ পর্যন্ত পড়ে যায় যে যে কেউ এই অজ্ঞাতনামার মধ্যে ঢুকে যেতে পারে। কাজে সেই আতঙ্ক থেকে আসলে বের করার দায়িত্ব তো অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের ছিল। আপনাকে একটা জরিপের কথা বলে আমি একটু বিরতিতে যাই। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসবো সেটা নিয়ে। আজকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটা জরিপ করা হয়েছে, যদিও খুব ছোট ইয়ে নিয়ে, তারা 1000 মানুষের উপর, 1500 মানুষের উপর জরিপ করেছে, কিন্তু তারা বলছে যে 97% মানুষ অন্তর্বর্তী সরকারের উপরে আস্থাশীল এবং এই সরকারের মেয়াদ 3 বছর বা তার বেশি হতে পারে বলে ভোট দিয়েছেন 47% মানুষ, এবং 2 বছরের বেশি এই সরকারকে চায় আরও 52% মানুষ। এই যে মানুষের একটা আস্থার জায়গা, এই যে মামলা চলছে, এই যে এখনো পর্যন্ত প্রশাসন ঠিক হয়নি, এই যে নানা কিছুর মধ্যে আছে, তারপরও মানুষ আস্থা রেখে চলছে। আসলে এই জরিপগুলিতেই ঘাটতি আছে, নাকি মানুষের আস্থা ঠিকই সরকারের প্রতি আছে, অন্য জায়গায় কোনো ঝামেলা হচ্ছে? আমি দুজন অতিথির কাছেই ফিরতে চাই, একটা বিরতির পর ফিরি এই প্রশ্ন উত্তর জানতে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের আরেকজন অতিথিকে নেওয়ার জন্য। আব্দুল সালাম আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন অনলাইনে, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। আমরা তাকে পাওয়ার আগে যে আলোচনাতে ছিলাম, সে আলোচনাতে রাজিকুজ্জামান রতনের সাথে একটু ফিরতে চাই। রাজিকুজ্জামান রতন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে কথাটা আপনাকে বলছিলাম, যে জনগণের প্রতি আস্থার কথা বলছেন এবং 47% মানুষ বলছেন যে এই সরকার 3 বছরের বেশি মেয়াদ থাকতে পারেন, এবং আর বাকিরা বলছেন যে 2 বছরের বেশি মেয়াদ। এই যে বিশ্ববিদ্যালয়গুলোর এই অবস্থা আমরা দেখছি, এবং সরকারের প্রতি আস্থার কথা তারা জরিপে উঠে নিয়ে আসছে, এইটা আসলে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব ছোট স্যাম্পল সাইজ নিয়ে যে জরিপটা করা হচ্ছে, তা কি দেশের সার্বিক পরিস্থিতি বা অবস্থা বোঝায় কিনা? রাজিকুজ্জামান রতন। ধন্যবাদ। স্যাম্পল সাইজটা নিয়ে একটা প্রশ্ন উঠতেই পারে, যে এবং স্যাম্পল সাইজের আরেকটা বিষয় উঠতে পারে, যে নাম্বার এবং কারা এখানে জরিপে অংশ নিয়েছিলেন। এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কত, অভিভাবকরা কিরকম আছেন, এখানে আমাদের শ্রমজীবী মানুষের অংশটা কিরকম, এখানে আমাদের মানে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণও ছিল কিনা, এগুলো প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমি সাধারণভাবে মানুষের পারসেপশন যেটা, মানুষ কিন্তু মনে করে যে যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকলে এর পরেও সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ অতীতে আমরা দেখেছি যে যারা ক্ষমতায় থেকে নির্বাচন করেছেন, তারা কিন্তু কখনো নির্বাচনটা সুষ্ঠু করেননি। ফলে এবারও যদি মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থেকে তাদেরই মতো কোনো একটা দলকে ক্ষমতায় বসাতে চান, তাহলেও নির্বাচনটা সুষ্ঠু হবে না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত এইটুকু এনশিওর করতে হবে যে তারা যারা আছেন তারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বা তারা কোনো নির্দিষ্ট দলকে প্যাট্রোনাইজ করবেন না। তাদের নিরপেক্ষতা তারা বজায় রাখবেন কিনা। 2 নম্বর হচ্ছে যে নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের জটিলতাগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে একটা সংস্কার আমরা অনেকদিন ধরে চেয়েছি। সেই সংস্কারগুলো মানুষও প্রত্যাশা করে। ফলে শুধু নির্বাচন হলেই হবে না, নির্বাচনের পদ্ধতিটারও একটা সংস্কার দরকার। সেইটার ম্যান্ডেট কি এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা? অন্তর্বর্তীকালীন সরকার যদি সংবিধান সংশোধন করে কিংবা নির্বাচনে আইন সংশোধন করেন, তাহলে সেটা করলে সেটার অনুমোদনটা কে দেবে? সে অনুমোদনটা দিতে গেলে আবার পরবর্তীতে পার্লামেন্ট লাগবে। সেই পার্লামেন্টে যারা আসবেন তারা কি এটাকে অনুমোদন দেবেন? ফলে এরকম নানা প্রশ্ন এখানে আছে, এবং মানুষের মাথায় একটা পারসেপশন এরকম আছে যে 2007-এ যে সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল বা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, তারাও কিন্তু বেশ কিছুদিন তারা ক্ষমতায় থেকেছেন। ক্ষমতায় থেকে তারা একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলেন।
তা এখান থেকে মানুষ একটু ধারণা করতে পারে যে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু সময় দেওয়া দরকার। কিন্তু আরেক দিক থেকে মানুষের মধ্যে একটা প্রবণতা এরকম তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার তো 2 মাস সময় হলো, এখনো তাৎপর্যপূর্ণ পদক্ষেপ কোথায় কোথায় তারা নিয়েছে, সেটা দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন জায়গায় অরাজকতা তৈরি, সেই জায়গাগুলোতে কি ভূমিকা পালন করতে পারছেন বা চেষ্টা করছেন তারা? ফলে জনপ্রিয়তাটাও কিন্তু হঠাৎ করে আহ, বেড়ে ওঠে না, জনপ্রিয়তাটাও হঠাৎ করে নেমে যায় না। তা বেড়ে ওঠার জন্য যেমন কাজ করতে হয়, আর জনপ্রিয়তাটা নেমে যাওয়ার ক্ষেত্রেও নানা ধরনের আশঙ্কার সঙ্গে সঙ্গে কিছু ভুল পদক্ষেপও থাকে। তো আমরা মনে করি যে জনগণের এই 2 মাসের মধ্যেই তাদের আকাঙ্ক্ষাটা এখনো অনেক তীব্র আছে, এবং এই 2 মাসের মধ্যেই আকাঙ্ক্ষা থেকে কোনো সিদ্ধান্তে এখনই আসা উচিত হবে না। আমাদের মনে হয় যে অন্তত মাস 3-4 দেখা উচিত। 3-4 মাস দেখে পদক্ষেপগুলো কি কি নিচ্ছেন, যে সংস্কারের কথা বলেছিলেন, 6টা কমিশন করেছেন, সেই কমিশনগুলোর কাজ তারা কিভাবে করতে চাচ্ছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে কিভাবে নিয়ে আসতে পেরেছেন, কিংবা এই যে মামলার যে আলোচনাটা একটু আগে আমরা করলাম, এই মামলার প্রবণতা এবং মামলার মেরিটস, সেগুলো মানুষ তখন দেখবে। কিংবা আর একটা জিনিস মানুষ খুব দেখতে চায়, মানুষ অপরিচ্ছন্ন রাজনীতি দেখতে দেখতে একটা পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ দেখতে চায়। তারা দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা অন্তত তাদের ক্ষেত্রে একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি গড়ে তুলবেন। এটার পরে যদি একটা জরিপ হয়, আমার মনে হয় সেই জরিপে আরো ভালোভাবে তথ্যগুলো নিশ্চয়ই তখন তখন অনেকখানি কার্যক্রম এগোবে এবং এই সরকারের মেয়াদও তখন একটু এগোবে, তখন আরো বেশি বোঝা যাবে। কিন্তু আমি গোলাম সারোয়ার মিলনের কাছে একটু আসি। এইসব জরিপ কি আসলে দেখলে বোঝা যায় যে এই দেশের মানুষরা রাজনীতিবিদদের উপর ঠিক আস্থা রাখতে পারেন না, অন্তর্বর্তী সরকার আরো দীর্ঘ সময় থাকুক সেটা তাদের স্বস্তির জায়গায়, ব্যাপারটা কি তাই মনে হয়? না, এখানে একটা কথা বলি, যারা যে নর্থ সাউথ ইউনিভার্সিটির যারা জরিপ করেছেন তারা করতেই পারেন, কিন্তু জরিপের যে কথাটা রতন ভাই বলার চেষ্টা করেছিলেন, যা যেমন আমেরিকান জরিপের একটা সায়েন্টিফিক মেথড আছে, আমাদের দেশে কিন্তু আমি জরিপকে খাটো করে দেখছি না, এটাকে কিন্তু কোনো স্ট্যান্ডার্ডের জায়গায় এখন পর্যন্ত বাংলাদেশ আসতে পারেনি, নাম্বার 1। নাম্বার 2, এই যে জরিপ 1,500 লোকের জরিপ হয়েছে, আমাদের 18 কোটি মানুষের প্রতিফলন এই 1,500-এর মধ্যে ঘটবে না। মানুষ কিন্তু এটা মনে করতেই পারে যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের যে তার একান্ত সচিব বলেছিলেন যে জনগণ যতদিন চাইবে, এখন জনগণ চাওয়া বলতে কি এটাই বোঝাতে চাচ্ছেন যে জরিপ দিয়ে তারা জনগণের মাপকাঠিটা বোঝাবেন? জনগণ চাইতে বললে জনগণ বলতে কীভাবে মাপকাঠিবে? জনগণের মাপকাঠি হলো নির্বাচন, কিংবা জনগণকে মেজার করার মাপকাঠি হলো জনগণ এটা যে চায় রেফারেন্ডাম অথবা নির্বাচন। কিন্তু এই জরিপ দিয়ে যদি সেটা বোঝাতে চায় তাহলে এটা ভুল করা হবে। তবে এটা আমি বিশ্বাস করতে চাই যে দেখেন, এই সরকারের যদি সোয়াট অ্যানালাইসিস করেন, আজকে আমরা গর্বিত, বাংলাদেশ গর্বিত, ডক্টর ইউনূসের মতো একজন প্রধান উপদেষ্টা হয়েছেন, যিনি আমরা আজকে আর্থিক সংস্কারের দিক দিয়ে, যেটা আপনার এর আগেও বলেছিলাম, আমাদের সালেউদ্দিন সাহেবের মতো একজন অর্থ উপদেষ্টা পেয়েছি, আমরা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মতো লোক পেয়েছি, এবং অনেকেই আছেন। আবার এটাও অনেকে বলেন যে এটা এনজিওগ্রাম সরকার, এই সমালোচনাটা আছে। আমি যে কথাটা নির্মোহ অবস্থান থেকে বলতে চাই, এ সরকার অনেক দুর্বলতা ইতিমধ্যে অনেক লক্ষ্য করা গেছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এটা তো সত্যি কথা, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আজকে আপনি যে কথাটি প্রথমেই বলেছিলেন, শনিবার থেকে যে রাজনৈতিক দলগুলির সাথে যে আলোচনাগুলি হবে, সেখানে আলোচনায় প্রায়োরিটিগুলি যদি ঠিক না করা হয়, অর্থাৎ সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজকে যে আপনি জরিপের কথা বললেন যে এই অন্তর্বর্তী সরকারকে 3 থেকে 5 বছরের বরাদ্দ চায়, আপনি বললেন এটা 47% লোক চায়, এবং 53% লোক চায় যে 2 বছরের মেয়াদে এটা থাকুক। এইটার একটা থাকতে পারে। আমি মনে করি যে তাদের প্রথম সংস্কারের যে মৌলিক জায়গাগুলো, সেগুলো কাজ করতে কদিন লাগবে, এটার একটা আলোচনা তাদের নিশ্চয়ই আসবে শনিবার থেকে, যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। এবং তারপরে পরবর্তী 3 মাস, যেটা আপনার এখানে বলে গেছিলাম, আমি আবারও বলতে চাই, আগামী বছর ডিসেম্বর কিংবা পরবর্তী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে গেলে ভালো হয়। এবং আমরা আশা করতে চাই যে এতে করে ওই 18 মাস 16 মাস, ওই 18 মাসে যে করতে হবে কিংবা 2 বছরে যে করতে হবে, এটা নির্ভর করে আগামী যে শনিবার থেকে যে আলোচনা হবে, সেই আলোচনার আমরাও সেটা জানতে চাচ্ছিলাম যে শনিবার আলোচনা আসলে সব রাজনৈতিক দলই নিশ্চয়ই কথা বলার সুযোগ পাবে। জাতীয় পার্টির কথাটা আমি একটু শুনলাম, যেহেতু আমরা অনেক কষ্ট করে আব্দুল সালামকে এর মধ্যে সংযুক্ত করতে পেরেছি, আমরা এর মধ্যে তার একটু বক্তব্য নিয়ে নিশ্চয়ই আপনার কাছে আসতে পারবো। আব্দুল সালাম, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যদিও আপনাদের স্থায়ী কমিটির সভায় কি হয় সেটা প্রকাশ আপনারা খুব কম করেন, কিন্তু একটু খবর এসছে যে বিএনপি আওয়ামী লীগের
সব গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, এই নিয়ে আপনাদের সাংসদদের মধ্যে একটু ক্ষোভ তৈরি হয়েছে, এবং কেমন করে তারা পালিয়ে গেল এবং কিভাবে তাহলে তাদের গ্রেপ্তার করা হলো না, এইসব বিষয়ে আপনাদের আলোচনা হয়েছে। গ্রেপ্তার প্রক্রিয়া চলমান আছে, কিন্তু আপনারা কি আসলে এটা মনে করেন যে আওয়ামী লীগ সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল তাদেরকে এই সরকার গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে বা বিচারের মুখোমুখি করতে? আপনাকে ধন্যবাদ। এবং আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আমি অনেকক্ষণ যাবতীয় জয়েন করতে পারছিলাম না, এবং আমি বিজ্ঞ দুজন আলোচকের পুরোপুরি বক্তব্য শুনতেও পারিনি। শোনেন, কথাটা হলো যে আমরা ওই সে স্থায়ী কমিটিতে কি আলোচনা হলো, আলোচনা তো জানার কোনো বিষয় না, সিদ্ধান্ত কি হলো সেটাই হলো আপনাদের জানার বিষয়। আর আরেকটা যেটা, সেটা হলো যে আপনি যেটা বলছেন যে অনেক গুরুত্বপূর্ণ অনেককে গ্রেপ্তার করে, এটা স্থায়ী কমিটিতে কেন, এটা তো আমরা বক্তৃতাই বলছি প্রকাশ্যে। এটা তো পরিষ্কার যে আজকে স্বাভাবিকভাবে যখন সরকার আছে ক্ষমতায়, সরকারকে তো বলতেই হবে যে আজকে পররাষ্ট্র মন্ত্রীকে আমরা শুনলাম যে ধরা হয়েছে, আবার দেখলাম উনি বিদেশে চলে গেছে। তো কিভাবে হয়? এটা তো হতে পারে না। একটা সরকার তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। এখানে তো মানে দেশের থেকে বের হইতে যাইতে যাইতে তো একটা পাসপোর্ট বা একটা ইমিগ্রেশন ক্রস করতে হয়। তো সেগুলো তো স্বাভাবিকভাবে যথানিয়মিত সেগুলো চলবে। আর একটা সাবেক মন্ত্রী, এটা যদি না হয় তাহলে তো প্রশ্ন আসবে না। আজকে ওবায়দুল কাদের, যার যার মানে নির্দেশে এই ছাত্রদের উপরে ছাত্রলীগ ঝাঁপায় পড়লো এবং এত খুন হইলো এখন পর্যন্ত, প্লাস সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী, তো এগুলো তো প্রশ্নটা আসা স্বাভাবিক। এগুলো অস্বাভাবিক কোনো প্রশ্ন না তো। কিন্তু বিষয়টা হলো যে এর মধ্যে যেটা আমরা চাচ্ছি যে আমরা এগুলো এর জন্য বলার কারণটা হলো এটাই যে তাদেরকে বাইরে রেখে বা তাদের আজকে শেখ হাসিনা তো এমনি ফ্যাসিস্ট হয় নাই, তাকে ফ্যাসিস্ট বানানোর জন্য যে সমস্ত মেশিনারিজে যারা কাজ করছে এখন পর্যন্ত তো তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। বা আজকে কালো টাকা, যে সমস্ত আমাদের সমস্ত ব্যাংকগুলো লুপাট হয়ে গেল, আজকে কালো টাকা যাদের হাতে আছে এখন পর্যন্ত তো তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তো এই সমস্ত প্রশ্নগুলো তো আসবে, এটা তো আসা তো এটা মানে অমূলক কিছু না। এগুলো এগুলো আসবে, কারণ নির্বাচনের আগে আপনি যতই সংস্কারের কথা বলেন, সংস্কার করতে হলে আজকে যদি ওই তাদের যারা প্রেতাত্মারা যদি বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে থাকে, তাহলে আজ সেই সরকার একটা সিদ্ধান্ত নিলেও তার সাথে তার নিচে যারা আছে, যাদের উপর নির্ভর করে তারা সরকার চালাচ্ছে, সেই সচিবালয়ের বিভিন্ন জায়গায় যদি তারা বসে থাকে, তাহলে একটা উপদেষ্টা যদি একটা অর্ডার দেয়, সেই অর্ডারটা তো ক্যারি আউটও ঠিক মতো হবে না। তো এই কারণে বলতেছি যে সংস্কারের আগে তাদেরকে অন্তত, যে যারা আজকে খুনি ছিল, যারা ডাকাত ছিল, যারা আজকে গণতন্ত্রকে হত্যা করেছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা তো আমরা বলছি। আর আরেকটা হলো যে নির্বাচনের প্রশ্নে যেটা আমরা বারবার বলে আসছি যে আমরা তো সময় দিতে চাই, তবে এখন যেহেতু আমরা বিশ্বাস করি, যেহেতু একটা তারা অলরেডি আলোচনার জন্য একটা শিডিউল তারা দিয়েছে, যে সেখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যাবে, সেখানে আলোচনা হবে। আলোচনার পরেই বোঝা যাবে যে আসলে মানে আজকের ইন্টেরিয়াম গভর্নমেন্ট কি চাচ্ছে। তখন স্বাভাবিকভাবে সেখানে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা আশা করি যে একটা ভালো রেজাল্ট আসবে, এবং আগামীতে আমাদের জনগণের মধ্যে বা আমাদের মধ্যে যে প্রশ্নটা আসছে সেটা দূরীভূত হবে। আমরা তো এটা চাই যে একটা হিসাবে, যে আজকের এই সরকার থেকে, এই সরকার তো আমরা বলছি আমাদের সরকার, আজকে স্বাভাবিকভাবে আজকে ফ্যাসিবাদকে উৎখাত করে এই সরকারকে তো আমরাই আনছি বা আমরাই বলছি যে হ্যাঁ, এরা সরকার চালাক, এরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাক, এদের নেতৃত্বে আগামী নির্বাচনটা হোক, এদের নেতৃত্বে আজকের সমস্ত এদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা নিজেরাই তো বলতেছি, কাজে এই সরকার তো আমাদের। আমরা তো কোনো অবস্থাতেই চাই না এই সরকার ব্যর্থ হয়ে যাক। তবে কোথাও যদি কোনো ত্রুটি থাকে সেগুলো দেখিয়ে দেয়া, এর জন্যই দেখিয়ে দেয়া যে সেগুলো যাতে তারা সংশোধন করার জন্য চেষ্টা করে, সেগুলো যাতে তারা কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করে। এই আজকে সমালোচনা মানে এই না যেটা আগের সরকার সমালোচনায় সহ্য করতে পারতো না বলেই তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। তা আমরাও তো চাই না যে আজকে জনগণ থেকে এই সরকার বিচ্ছিন্ন হোক। আজকে জনগণ কি চাচ্ছে? আজকে যে সমস্ত রাজনৈতিক দল, আলটিমেটলি তো রাজনৈতিক দলের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাবে। কাজে সেই সমস্ত দলগুলোর সাথে তো জনগণের সাথে সম্পর্ক আছে। কাজে জনগণ কি চায়, রাজনৈতিক দলগুলো তো আর জনবিচ্ছিন্ন না। জনগণ কি চায় আমরা তো সেই কথাটাই বলবো।
আর সেই কথাটাই সরকারকেও শুনতে হবে এবং আলাপ আলোচনার ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো নিতে হবে। আমরা তো এটাই চাই। জি, কিন্তু সেখানে যেহেতু আলোচনাটা শুরু হবে শনিবার, এটা আপনারা বারবারই বলে আসছিলেন যে আলোচনাগুলি শুরু হবে, এবং এখনো পর্যন্ত 6টা সংস্কার কমিশনে যে তারা কাজ শুরু করেনি, প্রজ্ঞাপনও জারি হয়নি। আপনাদের সাথে কথা বলার পরেই বোধহয় মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তারা শুরু করবে। সেই ক্ষেত্রে এই সংস্কার পদ্ধতিতে বা সরকারের কি করণীয় অগ্রাধিকার ভিত্তিতে, সেটা কি আব্দুল সালাম আপনারা ঠিক করেছেন? না, অগ্রাধিকার ভিত্তিতে তো আমরা বলতেছি যে এই সরকার যেগুলো বেসিক যে সমস্ত বিষয়গুলো আছে যেগুলো তো এই মুহূর্তে সংস্কার করা দরকার, যেমন কি বলছে আমরা যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আজকে তো এটা সরকার, আজকে এই সরকারও তো তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ এটা যে কোনো পরবর্তী যে কোনো নির্বাচন এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে হবে। সেই আইনটা আপনারা চান প্রথমত? যে আইনটা আমরা চাই সেটা যদি হয়ে যায়, আমরা যেটা বলছি যে আমরা চাই যে পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, আমরা এটা চাই। আমরা বলছি আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা বলছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই। অন্যান্য রাজনৈতিক দল আরো কিছু কিছু তারা তো অলরেডি প্রস্তাব আসছে, এই প্রস্তাবগুলো নিয়ে তো আলোচনা হতে পারে। সবচেয়ে বড় কথা যে আজকে প্রশাসনকে যে দলীয়করণ করেছিল, আজকে সরকারের একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করতে হলে যে সমস্ত অর্গানগুলো কাজ করে সেগুলো তো দলীয়করণ করে সেগুলো আজকে শেষ করে দিয়েছে। সেটাকে বরঞ্চ প্রাধান্য দিয়ে সেই সমস্ত অর্গানগুলোকে কত দ্রুত সেগুলোকে সংস্কার করা যায়, সেগুলোকে আগামী একটা নির্বাচন করার জন্য তাদেরকে প্রস্তুত করা যায়। এবং এবং আজকে প্রশাসনের যে সমস্ত জায়গায় আজকে সেই সাবেক সরকারের এখনো প্রেতাত্মারা যারা বসে আছে তাদেরকে সরায় সেটা কিভাবে গণমুখী করা যায়, সেই ব্যবস্থাগুলো সরকার যত দ্রুত গ্রহণ করবে এবং কালো টাকার প্রভাব যাতে নির্বাচনে না আসে, সেই কালো টাকা যারা আজকে ব্যাংক লুটপাট করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আজকে বিচার বিভাগে আমরা দেখছি যে সেই সময় নির্দেশিত হয়ে রায় হইতো, আজকে সেখান থেকে সেই কুলস মুক্ত করতে হবে। অর্থাৎ বিশেষ বিশেষ যে বিষয়গুলো নির্বাচনের আগে জরুরিভাবে করা দরকার সেই বিষয়গুলো করবে, আর বাকি সংস্কার তো অবশ্যই চলমান হিসেবে আপনি বলেছেন পরবর্তীতে নির্বাচিত সরকার করবে। কিন্তু আপনি যে কয়টা কথা বললেন সেই পয়েন্টগুলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন এবং তিনি 6টি কমিশন গঠন করেছেন। একইভাবে যদি 6টি কমিশন কাজ শুরু করে তাদেরকে কতখানি সময় আসলে রাজনৈতিক দলগুলি দিতে চায়, কাজে সেই প্রশ্নটাও একই সাথে চলে আসে। শেষ মুহূর্তের বিরতির পর আমরা সেটা জানতেই ফিরি। আমন্ত্রণ আরও একবার রাজকাহনে, আমরা শেষ মুহূর্তে আছি। রাজনৈতিক দলগুলি কি চায় আসলে সরকারের কাছে সেই প্রশ্নকে সামনে রেখে, এবং আমরা শেষ মুহূর্তে একটু জানতে চাই ছোট্ট করে গোলাম সারোয়ার মিলন কি চাইবেন সরকারের কাছে এই বৈঠকে? না, চাওয়ার মধ্যে জনগণের আকাঙ্ক্ষা কিন্তু সরকারের কাছে অনেক। আপনি দেখেন এখন আকাঙ্ক্ষা তো যতই থাকুক, এই সংস্কার কার্যক্রমটার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর, যারা নির্বাচিত হবে। মৌলিক রিফর্মগুলি করে যে 6টা কমিটি করে দেওয়া হয়েছে, করে পরবর্তীতে তারা চালিয়ে যাবে সেইগুলি। কারণ আপনি জানেন যে এখন অস্থিরতা গার্মেন্টসে হচ্ছে, অস্থিরতা ঢাকা শহরের যানজটের দেখেন, এই জায়গাটায় কিন্তু আইন শৃঙ্খলাটাকে কিন্তু তাদেরকে কিন্তু স্ট্রংলি হ্যান্ডলিং করতে হবে। আর এই কারণে স্ট্রংলি তারা করতে পারবে, তাদের তো কোনো রাজনৈতিক কোনো ভিশন নাই। তাদের ভিশনটা হচ্ছে সংস্কার করা এবং একটা নির্বাচন দেওয়া। এবং আমি বিশ্বাস করতে চাই তারা একটা সুষ্ঠু নির্বাচন দিলে, এবং ডক্টর ইউনূস এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি, আগামীতে বিএনপি কিংবা যারাই ক্ষমতায় আসুক, আমার মনে হয় যে 90-এর এরশাদের পরিবর্তনের পর যে নির্বাচন হয়েছিল 96-এর পরে, 90-এর পরে যে শাহাবুদ্দিন হয়েছিল এবং আওয়ামী লীগ সরকার এসে কিন্তু সেই শাহাবুদ্দিনকে কিন্তু 96-তে তারা রাষ্ট্রপতি করেছিল। আমার মনে হয় যে এইবার দেশের যে পরিস্থিতি, ভবিষ্যতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা ডক্টর ইউনূসকেই আগামীতে রাষ্ট্রপতি হিসেবে দেখতে যাবে, পার্লামেন্ট দ্বারা নির্বাচিত। যদিও এখানে আমাদের চাওয়াটা হচ্ছে, যেটা সালাম ভাই বলে গেছেন, যে যেটা বিএনপির বক্তব্য, যেটা সব পার্টি করবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার একটা ভারসাম্য, 2 মেয়াদের বেশি হইতে পারবে না। এবং এই কথাগুলি আজকে আমরা যেটা বলছি, এবং আপনি জানেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটা কিন্তু, এবং প্রাদেশিক সরকার সহ এইসব কথা আমাদের দল থেকে হুসেন মোহাম্মদ এরশাদ বলে গেছেন। আমরা এটা চাবো এবং এই জিনিসগুলি যাতে আমরা এই সরকার ইচ্ছা করলে 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করতে পারে, যে কারণে আমি বলছি আগামী বছরের শেষের মধ্যে 16 বা 18 মাসের মধ্যে করতে নির্বাচনটা। আমরা একটু রাজিকুজ্জামান রতনের কাছে জানি আপনাদের কি চাওয়া আসলে সরকারের কাছে, ছোট করে যদি বলতেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো আর বড় কিছু চাইবো না। আমরা একটা জিনিস চাইবো
যে মানুষের সমস্ত আকাঙ্ক্ষা কেন্দ্রীভূত হয়েছিল একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের কাছে। যে যদি বলি প্রশাসনিক দুর্নীতি, সেটা কোথায় মোকাবেলা হতো, সেটা একটা জবাবদিহিতা দরকার। প্রশাসনের এবং পুলিশের দুর্নীতি, সেটা একটা জবাবদিহিতা। এই জবাবদিহিতাটা কোথায় করবে, কে এই জবাবদিহি চাওয়ার অধিকার রাখে? আমরা মনে করি পার্লামেন্ট। ফলে এই আর যদি পার্লামেন্টটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মধ্য দিয়ে হয়, তাহলে পার্লামেন্টের একটা সুপ্রিমেসি থাকে, পার্লামেন্টের একটা কন্ট্রোল থাকে। দুর্নীতিবাজদের পার্লামেন্ট নয়, ব্যবসায়ীদের পার্লামেন্ট নয়, রাজনীতিবিদদের পার্লামেন্ট চাই। এই যে আমরা বলেছিলাম, সেটার জন্য একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পদ্ধতি চাই। 3টা টার্মে মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই। মানুষ মনে করেছিল যে আগামীবার মানুষ যেন ভালো করে ভোট দিতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার সেই পরিস্থিতিটা তৈরি করুক। এরপরে যারা নির্বাচিত হবেন তাদের দায়িত্ব হবে তারা সংবিধানকে কতখানি সংশোধন করবেন, তারা কোন কোন বিষয়ে আইনের পরিবর্তন আনবেন, কোন কোন বিষয়ে সংস্কারকে স্থায়ী রূপ দেবেন। ফলে আমরা মনে তারা করি ওইটা আরো বিস্তারিত। হ্যাঁ, সুষ্ঠু এবং অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা তৈরি করা, দুর্নীতিটাকে কঠোর হাতে দমন করা, প্রশাসন এবং পুলিশের মধ্যে যে ব্যত্যয় ঘটেছিল সেটাকে একটা শৃঙ্খলায় নিয়ে আসা বা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা, এটাই আমার মনে হয় এই মুহূর্তে একদম সবচেয়ে বড়। অনেকখানি বিএনপির সাথে এই পুরো ঘটনায় মিলে আছে, জাতীয় পার্টিও একই জিনিস চাচ্ছে। তবে আব্দুল সালামের কাছে শেষ মুহূর্তে আমি জানতে চাই, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, এই ঘটনার জন্য বিভিন্ন জরিপ এখন হচ্ছে, নানা বিশ্ববিদ্যালয় জরিপ করছে, তারা 2 থেকে 5 বছর সময়ও সরকারকে দিতে চায় এইসব সংস্কার এবং নানা কিছু করার ক্ষেত্রে। তারা জনতার কথা বলছে, যে জনতা চায়। আপনারা আসলে এই জরিপ সম্পর্কে কিছু বলতে চান কিনা আব্দুল সালাম, শেষ মুহূর্তে জানতে চাই। শুনুন, এখন কোনো এমন এই সমস্ত জরিপ টরিপ এখন যত কমে যাওয়া যায় ততই ভালো। কারণ এগুলোতে আসলে মানে হবে, জনগণের মধ্যে বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়া হবে এবং এটা নিয়ে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। তারপরে ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব আনার জন্য অনেকে চেষ্টা করবে। কাজে এগুলো থেকে জরিপ দরকারটা কি, নির্বাচনই তো সামনে হবে। কাজে নির্বাচনটাই হোক, আমরা সেই নির্বাচনটা নিরপেক্ষ করার জন্য এই সরকারটাকে যতটুকু নিরপেক্ষ রাখতে পারি এবং এই সমস্ত তাদের উপর আরো প্রেশার না বাড়ে, এখন তাদেরকে সহযোগিতা করা উচিত। এবং সহযোগিতা ওইগুলো অর্থে, যেটা আমি প্রথমে বলে গেলাম, যে তাদের মূল টার্গেটই হলো যে আগামীতে একটা, যে কারণে আজকে আমরা ফ্যাসিবাদকে উৎখাত করলাম, অর্থাৎ তারা নির্বাচনটা খেয়ে ফেলছিল, মানুষের ভোটের অধিকার তারা খেয়ে ফেলছিল, আজকে ব্যাংক লুটপাট করে তারা খেয়ে ফেলছিল। এই সমস্ত কিছু থেকে যাতে এখন এই আগামী সংসদে যারা আসবে, প্রথম হলো যে কিছু কিছু বিষয় নির্বাচনের আগে ঠিক করতে হবে যে এই জিনিসগুলো সংস্কার দরকার। আর আরেকটা, জাতীয় ঐক্যমত্য হবে যে পরবর্তী পার্লামেন্ট যারা আসবে তারা যাতে এই বিষয়গুলো তারা আনে এবং একটা আর কি করবে সেটা ঐক্যমত্যের মাধ্যমে হবে। আমরাও চাই যে শনিবার দিন আসলে এই বৈঠকগুলি হবে। আমরাও নিশ্চয়ই তাকিয়ে আছি জাতি সবার সাথে কি হচ্ছে তা দেখার জন্য। থাকবেন রাজকাহন।